ভারতের সংস্কৃতির গভীরে আজ আমরা একসাথে ডুব দেব। এর শিকড় তো বহু প্রাচীন, বহু দিকে ছড়ানো, অনেকটা যেন একটা বিশাল বটগাছের মতো, তাই না? যার ঝুড়ি নামে আবার নতুন শিকড় তৈরি করে। ঠিক তাই। আমরা আজ ষষ্ঠ শ্রেণীর সমাজবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় ভারতের সাংস্কৃতিক শিকড় এটাকে ভিত্তি করেই এগোব। মানে আমাদের লক্ষ্য হল সেই সব মূল ধারণাগুলো, সেই ভাবনাগুলো খুঁজে বের করা যা হাজার হাজার বছর ধরে এখানকার সংস্কৃতিকে একটা রূপ দিয়েছে। একদম। এই অধ্যায়টা আমাদের অনেকটা পথ নিয়ে যাবে। মানে বেদ থেকে শুরু করে বৌদ্ধ, জৈন ধর্মের মতো নতুন কিছু চিন্তাধারা, এমনকি লোকসংস্কৃতি, উপজাতীয় ঐতিহ্য, এই সব কিছুর একটা ধারণা দেয়। হ্যাঁ, আর দেখব কিভাবে এই সব বিভিন্ন ধারাগুলো আম, একে অপরের সাথে মিলেমিশে ভারতের এই যে একটা ইউনিক কালচারাল আইডেন্টিটি সেটা তৈরি করেছে। ঠিক। এটা শুধু শুকনো তথ্য জানা নয়, বরং সেই সময়ের চিন্তাগুলোকে একটু অনুভব করার চেষ্টা আর কি। বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করি। বেদ, এগুলো তো ভারতের সবচেয়ে পুরনো লেখা হিসেবে আমরা জানি। হ্যাঁ, প্রাচীনতম গ্রন্থ। নামটার মধ্যেই তো একটা গভীর মানে আছে, তাই না? বেদ, সংস্কৃত বিদ ধাতু থেকে। হ্যাঁ, বিদ মানে জানা। তো বেদ মানেই হলো জ্ঞান। আচ্ছা। চারটে বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? কি? এই যে বিশাল জ্ঞান ভাণ্ডার, এটা শুরুতে কিন্তু লেখা হয়নি। তাই নাকি? তাহলে এগুলো হাজার হাজার বছর ধরে, মানে মুখে মুখে, গুরু থেকে শিষ্যের কাছে প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হয়েছে। ভাবা যায় কি অসাধারণ মেমরি পাওয়ার আর ডেডিকেশন। একদম। ইউনেস্কো তো এমনি এমনি এই বৈদিক মন্ত্রপাঠকে একটা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বা অমূল্য মৌখিক ঐতিহ্য বলেনি। সত্যি অবিশ্বাস্য। আচ্ছা, কারা ছিলেন এই মন্ত্রগুলো স্রষ্টা? কি নিয়ে বলতেন তারা? এগুলো রচনা করেছিলেন প্রাচীন ঋষিরা, মানে পুরুষ দ্রষ্টা, আর ঋষিকারাও। ও, নারীরাও ছিলেন? হ্যাঁ, নারী দ্রষ্টারাও। প্রাচীন বৈদিক সংস্কৃতিতে ধরুন মোটামুটি খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৫০০ অব্দের মধ্যে স্তোত্রগুলো ছিল মূলত বিভিন্ন দেবতাদের নিয়ে। দেবতা মানে? যেমন ধরুন ইন্দ্র, বজ্র আর বৃষ্টির দেবতা; অগ্নি মানে আগুন; বরুণ, জল বা মহাজাগতিক শৃঙ্খলার দেবতা; মিত্র, সরস্বতী, উষা, এরকম অনেকে। আচ্ছা আচ্ছা। কিন্তু শুধু দেবতাদের স্তুতি নয়, এর গভীরে একটা দর্শন ছিল। তারা ভাবতেন এই দেবতারা আর ঋষিরা মিলে ঋতম রক্ষা করেন। রিতম মানে? মানে একটা কসমিক অর্ডার, একটা মহাজাগতিক সত্য আর শৃঙ্খলা আর কি। বাহ, বেশ গভীর ধারণা তো। মানে সবকিছু একটা নিয়মের মধ্যে চলছে এরকম? অনেকটা তাই। আর এর সাথে জুড়ে আছে আর একটা খুব জরুরি ধারণা। ঋগ্বেদের একটা বিখ্যাত কথা আছে না? হ্যাঁ হ্যাঁ। কোনটা? একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। মানে পরম সত্য একটাই। একদম। পরম সত্তা বা সত্য এক, কিন্তু জ্ঞানীরা তাকে নানা নামে নানা রূপে বর্ণনা করেন। এই ভাবনাটা কিন্তু পরে ভারতের যে প্লুরালিজম, যে সহনশীলতা, তার একটা ভিত গড়ে দিয়েছিল। তারা সত্য আর ঐক্যের ওপর খুব জোর দিতেন। এই যে এত ফিলসফিক্যাল কথাবার্তা, এর রিফ্লেকশন কি তখনকার সমাজে দেখা যেত? বইতে যেমন বিভিন্ন জন বা গোষ্ঠীর কথা আছে, ভারত, পুরু, কুরু, হ্যাঁ হ্যাঁ, যদু, তুর্বশ, এদেরও কথা আছে। এদের জীবনযাত্রা কেমন ছিল? মানে সমাজটা কেমন ছিল, শাসন বা কাজকর্ম? হ্যাঁ, সেই সমাজ নিয়েও একটা ছবি পাওয়া যায়। এই জন বা গোষ্ঠীগুলো মূলত সিন্ধু আর গঙ্গা নদীর আশপাশে থাকত। রাজার কথা আছে, যিনি হয়তো গোষ্ঠীর প্রধান ছিলেন, আবার সভা, সমিতি, এই দুটো কাউন্সিলের মতো ব্যবস্থারও কথা জানা যায়। যেখানে আলোচনা হতো। হ্যাঁ, হয়তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। আজকের অ্যাসেম্বলি বা কাউন্সিলের একটা আদি রূপ বলা যেতে পারে। আর সমাজটা বেশ ডাইভার্স ছিল। দেখুন, কৃষক, তাঁতি, কুমোর, রথের কারিগর, ছুতোর, বৈদ্য বা ডাক্তার, নাচিয়ে, নাপিত, পুরোহিত, নানা রকম পেশার উল্লেখ আছে। জীবনটা মূলত কৃষি আর পশুপালন নির্ভর ছিল। বুঝলাম। কিন্তু এই বৈদিক চিন্তাধারা তো এক জায়গায় থেমে থাকেনি, তাই না? সময়ের সাথে সাথে এরও তো বদল ঘটেছে। অবশ্যই, ভেদকে বেস করেই তো পরে আরও অনেক ভাবনা, অনেক দর্শন এসছে। যেমন ধরুন, শুরুর দিকের সাধারণ যজ্ঞ বা রিচুয়ালগুলো আস্তে আস্তে আরও জটিল হলো। তারপর এলো উপনিষদের সময়। উপনিষদ, এগুলোকে বেদান্তও বলে না? বেদের শেষ ভাগ। ঠিক তাই।
বেদান্ত। এখানেই আমরা কর্মফল, পুনর্জন্ম এই সব আইডিয়াগুলো নিয়ে অনেক ডিটেল ডিসকাশন পাই। উপনিষদই প্রথম বলল সেই বিখ্যাত তত্ত্বটা, কোনটা? যে এই বিশ্বব্রহ্মাণ্ড, প্রকৃতি, মানুষ আসলে সবই এক পরম সত্তার প্রকাশ। সেই সত্তাটাই হলো ব্রহ্ম। বা শুধু তৎ, মানে সেই। ও হ্যাঁ, সেই বিখ্যাত মহাবাক্যগুলো, আহম ব্রহ্মাস্মি। একদম, আমি ব্রহ্ম বা তত্ত্বম আসি, তুমি সেই, এগুলোর উৎস এই উপনিষদ। এই ভাবনাটা তো আজও মানুষকে নাড়া দেয়। ঠিক। আর এই দর্শন অনুযায়ী প্রত্যেক জীবের মধ্যে যে ঐশ্বরিক অংশটা আছে সেটাই হলো আত্মা। আর এই আত্মা আসলে ব্রহ্মেরই অংশ বা ব্রহ্মের সাথে এক। মানে সবকিছু কানেক্টেড। হ্যাঁ, এই একাত্মবোধ এখান থেকে আসে সব জীবের প্রতি একটা সংযোগের ধারণা, একটা ইন্টারকানেক্টেডনেসের বোধ। আর সেই কারণেই দেখবেন বৈদিক প্রার্থনা শুধু নিজের জন্যে নয়, সবার ভালোর জন্যে। সর্বে ভবন্তু সুখিনাঃ, সর্বে সন্তু নিরাময়াঃ। সকল প্রাণী সুখী হোক, সকলে নিরোগ হোক। ঠিক। যোগ দর্শনও কিন্তু এই বেদান্ত দর্শনের ওপর বেস করেই তৈরি। এর লক্ষ্য হল সাধনার মাধ্যমে নিজের চেতনার গভীরে গিয়ে এই ব্রহ্মকে রিয়েলাইজ করা। এই সব চিন্তা মিলেই কিন্তু পরে হিন্দু ধর্মের যে ফিলোসফিক্যাল বেস সেটা তৈরি হয়েছে। দারুণ একটা জার্নি। বৈদিক যুগের প্রকৃতি উপাসনা থেকে উপনিষদের এত গভীর আত্মদর্শন। কিন্তু এই সময়ে বোধহয় আরও কিছু নতুন পথের খোঁজ শুরু হয়েছিল, যারা হয়তো বেদের এই ধারাটাকে সরাসরি মানেনি। একদম ঠিক পয়েন্টে এসেছেন। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে, বিশেষ করে ষষ্ঠ শতাব্দীর আশেপাশে এমন কিছু চিন্তাধারার জন্ম হয় যারা বেদের অথরিটি বা যজ্ঞকেন্দ্রিক রিচুয়ালের ওপর প্রশ্ন তুলেছিল। এদের মধ্যে দুটো ধারা খুব প্রভাবশালী হয়ে ওঠে, বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম। প্রথমে বৌদ্ধ ধর্মের কথা বলি। সিদ্ধার্থ গৌতম, যিনি পরে বুদ্ধ হলেন, ওর জীবনের গল্পটাও তো বেশ অন্যরকম, তাই না? রাজপুত্র হয়েও। হ্যাঁ, বেশ নাটকীয় তো বটে। প্রায় ২৫০০ বছর আগে লুম্বিনীতে জন্ম। গল্পটা তো কমবেশি সবাই জানে। রাজপ্রাসাদের আরামে থেকেও তিনি যখন প্রথম বার্ধক্য, অসুস্থতা, মৃত্যু দেখলেন, আর তারপর একজন শান্ত সন্ন্যাসীকে দেখলেন, তখনই মনে প্রশ্ন জাগল। হ্যাঁ, জীবনের মানে কি, দুঃখ কেন, এইসব নিয়ে গভীর প্রশ্ন জাগে। ২৯ বছর বয়সে ঘর ছাড়লেন, স্ত্রী, পুত্র, রাজ্য সব ছেড়ে বেরিয়ে পড়লেন সত্যের খোঁজে। এবং তারপর বোধগয়ায় সেই জ্ঞান লাভ। ঠিক। অনেক বছর কঠিন সাধনার পর শেষে বোধগয়ায় একটা পিপুল গাছের নিচে ধ্যান করতে করতে তিনি বোধি বা জ্ঞান লাভ করলেন। তিনি বুঝলেন যে মানুষের দুঃখের আসল কারণ হল অবিদ্যা, মানে অজ্ঞানতা, আর তৃষ্ণা, মানে জাগতিক জিনিসের প্রতি টান, আসক্তি। এই বোধি লাভের পরেই তিনি বুদ্ধ হলেন। হ্যাঁ, বুদ্ধ মানে জ্ঞানী বা জাগ্রত। তার মূল শিক্ষা ছিল দুঃখ দূর করার উপায় দেখানো, মানে অষ্টাঙ্গিক মার্গা, সঠিক জ্ঞান, সঠিক সংকল্প, সঠিক কথা, এরকম ৮টা পথ, আর অবশ্যই অহিংসা। অহিংসা মানে শুধু কাজে নয়। না না, শুধু কাজে নয়, কথায় বা চিন্তাতেও কাউকে আঘাত না করা। উনি বলতেন, বাইরের নদীতে স্নান করে শরীর পরিষ্কার হয় বটে, কিন্তু মন শুদ্ধ হয় মৈত্রী, করুণা, প্রজ্ঞা দিয়ে। উনি তো সংঘও তৈরি করেছিলেন, তাই না? ভিক্ষু আর ভিক্ষুণীদের নিয়ে। হ্যাঁ, ভিক্ষু মানে পুরুষ সন্ন্যাসী, আর ভিক্ষুণী মানে নারী সন্ন্যাসিনীদের নিয়ে তিনি সংঘ গড়েন। এই সংঘর মাধ্যমেই তার শিক্ষা, অহিংসা, করুণা, প্রজ্ঞার কথা শুধু ভারতে নয়, গোটা এশিয়ায় ছড়িয়ে পড়ে। জাতকের গল্পগুলো শুনেছেন তো? হ্যাঁ, বুদ্ধের আগের জন্মের গল্প যেগুলো, হ্যাঁ, ওগুলোতে এই শিক্ষাগুলোর খুব সুন্দর উদাহরণ আছে। যেমন ওই বানর রাজার গল্পটা, যে নিজের শরীর দিয়ে ব্রিজ বানিয়ে সঙ্গীদের বাঁচিয়েছিল কিন্তু নিজে মারা যায়। কি অসাধারণ সেলফলেসনেস আর স্যাক্রিফাইসের উদাহরণ। ঠিক। আচ্ছা, এই একই সময়ে বা এর কাছাকাছি সময়ে জৈন ধর্মেরও তো বিস্তার ঘটেছিল। মহাবীরকে এর প্রবর্তক বলা হয়, যদিও শোনা যায় ধারাটা নাকি আরও পুরনো। হ্যাঁ, জৈন ট্র্যাডিশন অনুযায়ী ২৪ জন তীর্থঙ্কর বা পথ প্রদর্শক ছিলেন। মহাবীর ছিলেন শেষ তীর্থঙ্কর। বর্ধমান মহাবীর, উনিও কিন্তু রাজপুত্র ছিলেন। বৈশালীর কাছে জন্ম, খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে। উনিও ঘর ছেড়েছিলেন। হ্যাঁ, ৩০ বছর বয়সে প্রায় ১২ বছর খুব কঠিন তপস্যা করেন। তারপর কৈবল্য বা অনন্ত জ্ঞান লাভ করেন। এরপর উনি মহাবীর, মানে মহান বীর, আর জিন, মানে বিজয়ী, এই নামে পরিচিত হন। জিন, বিজয়ী, কিসের ওপর জয়? নিজের ভেতরের রিপুগুলোর ওপর জয়, মানে রাগ, লোভ,
অহংকার, অজ্ঞানতা আর সবচেয়ে বেশি করে আসক্তি। জৈন ধর্মের 3টে মূল রত্ন বা শিক্ষা আছে: সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র। মানে সঠিক বিশ্বাস, সঠিক জ্ঞান আর সঠিক আচরণ। একদম। আর এই সঠিক আচরণের ভিত হল 5টা মহাব্রত। অহিংসা। এটা তো বৌদ্ধ ধর্মেও আছে। হ্যাঁ, তবে জৈন অহিংসা খুব স্ট্রিক্ট। কোনো জীবকে আঘাত না করা, সত্য মানে মিথ্যে না বলা, অস্তেয় চুরি না করা, ব্রহ্মচর্য মানে সংযম, আর অপরিগ্রহ অপরিগ্রহ মানে? মানে প্রয়োজনের বেশি জিনিস জমিয়ে না রাখা বা সেগুলোর প্রতি কোনো টান না রাখা, অনাসক্তি আর কি। এই অপরিগ্রহ বা অনাসক্তির ধারণাটা বেশ ইন্টারেস্টিং। আর অহিংসা, জৈন ধর্মের এর উপর তো খুব বেশি জোর দেওয়া হয়, তাই না? ঠিক। জৈন অহিংসা খুব সূক্ষ্ম। শুধু মানুষ বা পশু নয়, খুব ছোট ছোট জীব, এমনকি গাছপালা, জল, মাটি, এদের প্রতিও সচেতন থাকতে বলে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জৈন কনসেপ্ট হল অনেকান্তবাদ। অনেকান্তবাদ? সেটা কি? এর মূল কথাটা হলো সত্য বা বাস্তবতার অনেকগুলো দিক আছে। কোনো একটা দৃষ্টিকোণ থেকে পুরোটা বোঝা যায় না। তাই অন্যের মত বা দৃষ্টিভঙ্গিকে সম্মান করা উচিত। বুঝলেন তো? আজকের দিনে এই টলারেন্সের ব্যাপারটা খুব জরুরি। সত্যিই তো। এই যে অহিংসা, অনাকান্তবাদ, অপরিগ্রহ, এই ভ্যালুগুলো তো বৌদ্ধ ধর্ম বা বেদান্ত দর্শনের সাথেও কিছু কিছু মেলে। হ্যাঁ, মিল তো আছেই। ওই যে রোহিণেয় চোরের গল্পটার কথা মনে পড়ছে। মহাবীরের কথাই সে যেভাবে পাল্টে গেছিল। হ্যাঁ, রোহিণেয় চোরের গল্পটা খুব সিগনিফিক্যান্ট। ওটা দেখায় যে মানুষ বদলাতে পারে, ঠিক পথে আসতে পারে, যদি সে নিজের ভুল বোঝে আর চেষ্টা করে। মানে কর্মের গুরুত্ব আর সংশোধনের সুযোগের একটা ধারণা দেয়। আর আপনি ঠিকই ধরেছেন, এই যে অহিংসা, সত্য, সংযম, অনাসক্তি, কর্মফল, পুনর্জন্ম, দুঃখ থেকে মুক্তি, এগুলোর উপর জোর দেওয়াটা কিন্তু বৈদিক, বৌদ্ধ, জৈন এই 3টে প্রধান ধারার মধ্যেই কমন। হ্যাঁ, ফিলসফি বা পথে হয়তো তফাৎ আছে। কিন্তু কিছু বেসিক হিউম্যান ভ্যালুজের ক্ষেত্রে একটা গভীর মিল ছিল। এগুলোই যেন ভারতের সংস্কৃতির ওই বটগাছটার মূল কাণ্ড, যা অনেক ডালপালাকে ধরে রেখেছে। আচ্ছা, এই 3টে প্রধান ধারার কথাই তো বেশি শোনা যায়। কিন্তু সেই সময় কি আর অন্য কোনো রকম চিন্তাভাবনা ছিল না? বইতে যেমন চারবাক বা লোকায়ত দর্শনের কথা একটুখানি বলা হয়েছে। ঠিক পয়েন্ট। চারবাক বা লোকায়ত ছিল একটা মেটেরিয়ালিস্টিক ফিলসফি, মানে বস্তুবাদী দর্শন। বস্তুবাদী মানে? তারা মনে করতেন এই যে জগৎটা আমরা দেখছি, পঞ্চেন্দ্রিয় দিয়ে অনুভব করছি, এটাই একমাত্র সত্যি। ঈশ্বর, আত্মা, পরলোক, কর্মফল, পুনর্জন্ম, এসব কিছুতে তারা বিশ্বাস করতেন না। ও, তাহলে তাদের মূল কথা কি ছিল? তাদের মূল কথা ছিল যাবৎ জীবেট সুখম জীবেত, ঋণম কৃত্বা ঘৃতম পিবেত। মানে? মানে যতদিন বাঁচো সুখে বাঁচো, দরকার হলে ধার করে ঘি খাও। ঠিক তাই। মানে ইহজীবনের সুখভোগী আসল। যদিও এই দর্শনটা পরে ততটা প্রভাবশালী থাকেনি, আর এর আসল লেখাগুলো হারিয়ে গেছে। কিন্তু এর অস্তিত্বদারিত প্রমাণ করে যে একদম প্রমাণ করে যে সেই প্রাচীন ভারতে চিন্তার কি সাংঘাতিক বৈচিত্র্য ছিল। মানুষ শুধু চোখ বুঝে সব মেনে নিত না, প্রশ্ন করত, নিজের মতো করে সত্য খুঁজত। এই ডাইভার্সিটিটাই হয়তো সবচেয়ে জরুরি। এই জন্যই বোধহয় এই ধারাগুলোকে শুধু ধর্ম না বলে চিন্তাধারা বা জীবন দর্শন বলাটা বেটার, তাই না? ঠিক বলেছেন। কারণ এগুলো শুধু পুজো আর্চার ব্যাপার ছিল না। জীবনটাকে কিভাবে দেখব, কিভাবে বাঁচব, তার একটা টোটাল গাইডলাইন দিত। এর মধ্যে ফিলসফি, এথিক্স, সোশ্যাল বিহেভিয়ার সব জড়িয়েছিল। এগুলো ছিল এক একটা ওয়ে অফ লাইফ, তাই তো? একদম। বেশ। আমরা এতক্ষণ মূলত সেই সব চিন্তাধারার কথা বললাম যাদের লেখা টেক্সট আছে বা যারা ইনস্টিটিউশনালি অনেক দিন ধরে চলে আসছে। কিন্তু ভারতের সংস্কৃতির শিকড় তো আরও গভীরে ছড়ানো, তাই না? সাধারণ মানুষ, গ্রামের লোক, উপজাতি গোষ্ঠী, এদের কি কোনো রোল ছিল না এই কালচার তৈরিতে? খুব জরুরি প্রশ্ন এটা। অবশ্যই ছিল এবং আছেও। ভারতের সংস্কৃতির একটা বিশাল অংশ জুড়ে আছে এই লোকায়াত আর উপজাতীয় ঐতিহ্য, যেটা প্রধানত মুখে মুখেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে এসছে। উপজাতি বলতে ঠিক কাদের বোঝায়? সাধারণভাবে বললে এমন একটা জনগোষ্ঠী যাদের নিজেদের ভাষা, সংস্কৃতি, সামাজিক নিয়মকানুন আছে, আর তারা একটা নির্দিষ্ট অঞ্চলে বেশ ঘনিষ্ঠ একটা কমিউনিটি হিসেবে থাকে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, পুরনো ভারতীয় সাহিত্যে কিন্তু উপজাতি বলে আলাদা করে কোনো শব্দ সেভাবে পাওয়া যায় না।
তাদেরও বিভিন্ন জন বা গোষ্ঠী হিসেবেই দেখা হতো। এখন তো ভারতে অনেক উপজাতি গোষ্ঠী আছে, তাই না? হ্যাঁ, সরকারি হিসেব অনুযায়ী ৭০০রও বেশি, আর মোট জনসংখ্যা ১০ কোটির বেশি। একটা সময় ছিল যখন এদের নিয়ে অনেক ভুল ধারণা ছিল। ভাবা হতো এরা আদিম, অশিক্ষিত বা মেইনস্ট্রিম কালচার থেকে একদম আলাদা। কিন্তু এখন ধারণাটা পাল্টেছে। হ্যাঁ, এখন আধুনিক গবেষণা আর একটা সেন্সিটিভ দৃষ্টিভঙ্গি থেকে এটা পরিষ্কার যে এদের সংস্কৃতি ভীষণ রিচ, জটিল আর ডাইভার্স। আচ্ছা, আর এই লোক বা উপজাতীয় সংস্কৃতি কি ওই তথাকথিত মেনস্ট্রিম থেকে একদম আলাদা ছিল, নাকি এদের মধ্যে দেওয়া নেওয়াও হয়েছে? এখানেই তো আসল মজাটা। হাজার হাজার বছর ধরে এই লোক আর উপজাতীয় ঐতিহ্য, আর আমরা আগে যে বেদ, বৌদ্ধ, জৈন বা পৌরাণিক হিন্দু ধর্মের কথা বললাম, এদের মধ্যে একটা কন্টিনিউয়াস আদান প্রদান চলেছে। শুধু একদিকে নয়। না না, দুদিকেই। এমন নয় যে শুধু মেইনস্ট্রিম থেকে উপজাতিরা নিয়েছে, উল্টোটাও হয়েছে। যেমন ধরুন, অনেক গবেষক মনে করেন পুরীর জগন্নাথের যে কনসেপ্ট বা বিভিন্ন শক্তিপীঠের মাতৃদেবীর রূপ, এগুলোর উৎস হয়তো কোনো স্থানীয় বা উপজাতীয় বিশ্বাস আর আচারের মধ্যে আছে। তার মানে যেটাকে আমরা আজ মেইনস্ট্রিম বলছি, সেটাও এই লোকায়ত বা উপজাতীয় জিনিস নিয়ে আরও বড় হয়েছে। ঠিক তাই। আবার উল্টোটাও সত্যি। অনেক উপজাতি গোষ্ঠী হিন্দু দেবদেবীদের নিজেদের মতো করে নিয়েছে, রামায়ণ মহাভারতের নিজস্ব লোক ভার্সন তৈরি করেছে, যেগুলো তাদের স্থানীয় বিশ্বাস, গল্পের সাথে মিলেমিশে গেছে। সমাজতাত্ত্বিক আন্দ্রে বেতাইয়ের কথাটা মনে পড়ছে। উনি বলেছিলেন না, হিন্দু ধর্ম যেমন উপজাতি ধর্মকে প্রভাবিত করেছে। ঠিক তেমনি উপজাতীয় ধর্ম হিন্দু ধর্মকে, বিশেষ করে এর যে পপুলার রূপটা, তাকে ইনফ্লুয়েন্স করেছে, আরও রিচ করেছে। যেমন ধরুন, প্রকৃতির প্রতি একটা গভীর শ্রদ্ধা আর সংযোগ। পাহাড়, নদী, জঙ্গল, গাছ, পশু পাখি, এগুলোকে শুধু জড় বস্তু হিসাবে না দেখে অনেক ক্ষেত্রেই জীবন্ত বা সচেতন সত্তা হিসাবে দেখা হয় লোক আর উপজাতীয় সংস্কৃতিতে। তাদের দেবদেবীরাও তো প্রকৃতির সাথে যুক্ত। হ্যাঁ, প্রায়শই। আবার অনেক উপজাতীয় বিশ্বাসের মধ্যেও একজন পরম স্রষ্টা বা সুপ্রিম বিইংয়ের ধারণা পাওয়া যায়। যেমন ধরুন, অরুণাচলের বিভিন্ন উপজাতির কাছে সূর্য চন্দ্রের মিলিত রূপ ধনিপোলো, বা ঝাড়খণ্ড পূর্ব ভারতের মুন্ডা সাঁওতালদের সিংবঙ্গা, যিনি বিশ্বস্রষ্টা। হ্যাঁ, বিশ্বস্রষ্টা ও নিয়ন্তা। এই ধারণাগুলো হয়তো বেদান্তের ব্রহ্মর মতো ঠিক এক নয়, কিন্তু কোথাও একটা প্যারালাল বা সংযোগ সূত্র তৈরি করে। এই কনসেপচুয়াল মিলগুলোই হয়তো এই দীর্ঘ কালচারাল এক্সচেঞ্জকে সহজ করেছে। তাহলে এটা পরিষ্কার যে লোক আর উপজাতীয় বিশ্বাস, তাদের ঐতিহ্য, এগুলোকে বাদ দিয়ে ভারতীয় সংস্কৃতির শিকড়টাকে পুরোটা বোঝাই যাবে না। তারাও এই বিশাল বটগাছের একটা অংশ। অবিচ্ছেদ্য অংশ, নিঃসন্দেহে। তারা শুধু অতীতের স্মৃতি নয়, তারা হলো লিভিং ট্রেডিশন, যা আজও ভারতের কালচারাল ডাইভার্সিটিকে ধরে রেখেছে। তাহলে এই যে এত লম্বা পথ আমরা আলোচনা করলাম, বেদ উপনিষদের জ্ঞান থেকে শুরু করে বৌদ্ধ জৈন ধর্মের নতুন পথ, চারবাকের মতো আলাদা স্বর, আর লোক উপজাতীয় সংস্কৃতির গভীর ধারা, সব মিলিয়ে ভারতের সাংস্কৃতিক ভিতটা যে কত মাল্টিলেয়ার্ড, কত রিচ, সেটা বেশ বোঝা গেল। একদম। আর পুরো আলোচনা জুড়ে একটা সুর কিন্তু বারবার ফিরে এলো, ওই ডাইভার্সিটির মধ্যে ইউনিটি বা বহুত্বের মধ্যে একত্বের খোঁজ। যেমনটা অধ্যায়ের শেষে বটগাছের উপমা দিয়ে বলা হয়েছে। হ্যাঁ, উপমাটা খুব সুন্দর। একটা বিশাল বটগাছ, তার অজস্র শিকড় গভীরে ছড়ানো, প্রাচীন ঐতিহ্য, একটা শক্ত কাণ্ড, মৌলিক ভ্যালিউজ আর দর্শন, আর অসংখ্য ডালপালা চারদিকে ছড়িয়ে, নানা সম্প্রদায়, বিশ্বাস, রীতি, যা অনেক পাখিকে আশ্রয় দেয়। হ্যাঁ, বহুত্বকে আশ্রয় দেয়। আবার সেই ডালপালা থেকে ঝুরি নেমে মাটিতে মিশে নতুন শিকড় তৈরি করে। মানে সংস্কৃতির এই যে নিরন্তর আদান প্রদান, নতুন করে গড়ে ওঠা, এই পুরো ব্যাপারটা, এই বটগাছটা ভারতীয় সভ্যতার একটা অসাধারণ সিম্বল। সত্যি খুব পাওয়ারফুল একটা ইমেজ। আচ্ছা, এই যে এত রকমের চিন্তাধারা পাশাপাশি থেকেছে, একজন আরেকজনকে প্রভাবিত করেছে, তর্ক করেছে হয়তো কখনো, কিন্তু মোটের উপর একটা সহাবস্থানের জায়গা তৈরি হয়েছে, এটা আজকের পৃথিবীতে দাঁড়িয়েও তো একটা বিরাট শিক্ষা দেয়, তাই না? এখানেই হয়তো আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার জায়গা আছে। এই যে হাজার হাজার বছর ধরে এত ভিন্ন ভিন্ন বিশ্বাস, জীবন দর্শন পাশাপাশি চলেছে, একে অপরের থেকে শিখেছে, সংঘাত যে হয়নি তা নয়, কিন্তু শেষ পর্যন্ত একটা দেওয়া নেওয়ার ধারা বজায় থেকেছে।
আজকের সমাজ এই দীর্ঘ ইতিহাস থেকে কি শিখতে পারে? কিভাবে আমরা ভিন্নতাকে সম্মান জানিয়েও একটা কমন মানবিক বা সাংস্কৃতিক যোগসূত্র খুঁজে পেতে পারি? হ্যাঁ, এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্য আমরা রেখে গেলাম।